আসসালামু আলাইকুম সবাইকে। হৃদিতা গল্পের 4 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তানিশার কথা শোনা মাত্রই হৃদিতা যেন মুক্তির মতো পাথর হয়ে গেল। এখন রিলেশন হবে তো দূরের বিষয়, সে যে তার সঙ্গে না বুঝে অন্যায়টা করেছে তার ক্ষমাও তো নিতে পারবে না। এসব ভেবে হৃদিতার শব্দ ছাড়াই চোখ থেকে জল পড়তে লাগলো। হৃদিতা এসব ভাবতে ভাবতে তানিশা অপাশ থেকে বলে উঠলো, হ্যালো হৃদিতা, কথা বলছিস না কেন? আচ্ছা পরে কথা বলবো, এখন রাখছি। তানিশা এই বলে অপাশ থেকে ফোনের লাইন কেটে দিল। এইদিকে হৃদিতা ফুপিয়ে কান্না করতে লাগলো। ব্যাস হৃদিতার মা শুনতে পেরে জিজ্ঞাসা করে উঠলো, হৃদিতা মা কান্না করছিস কেন, কি হয়েছে আমাকে বল। হৃদিতা কান্না করতে করতে বলল, মা আমার দ্বারা এত বড় অন্যায়টা কেমনে করতে পারলাম। হৃদিতার মা বলল, হৃদিতা মা কান্না করিস না, কি হয়েছে সেটা আমাকে বল। তারপর হৃদিতা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে সবকিছু ভেঙে তার মার কাছে বলল। হৃদিতার মাও রীতিমতো অবাক হয়ে গেল তার ঘটনা শুনে। হৃদিতার মা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠলো, প্রকৃতপক্ষে তো তোর কোনো দোষ নেই রে মা, যা কিছু করেছে ওই দুর্জয় শয়তানটা। তোদের মাঝে ভুলটা ওই শয়তানই তুলে ধরেছে, কিন্তু মাঝখানে নির্দোষ ছেলেটা এভাবে এলাকার লোকের সামনে অপদস্থ করা হলো। সেদিকে লক্ষ্য করতেই আমার নিজের প্রতি সত্যি অনুশোচনা কাজ করছে রে মা। তাছাড়া তোর বাবা একথা শুনলে অনেকটা ভেঙে পড়বে। হৃদিতা বলল, বাবাকে এ বিষয়ে জানানোর দরকার মা। এর মধ্যেই শফিক সাহেব এসে বলতে লাগলো, কি হৃদিতা মামুনি, সেই ছেলেটা কি তোমাকে আর কখনো বিরক্ত করেছে? যদি আরেকবার ও আমার মেয়ের সঙ্গে ইফটিজিং করার চেষ্টা করে তাহলে কোনো কিছু না ভেবেই ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। হৃদিতা বলল, বাবা আমরা যাকে ইফটিজার ভেবে এলাকার সবার সামনে অপমান অপদস্থ করেছি সে আসলে এসব কিছুই করেনি। শফিক সাহেব বলল, এই হৃদিতার মা শুনছো তোমার মেয়ের কথা, এসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। হৃদিতার মা বলল, আমি বলছি শোনো তাহলে। এই বলে হৃদিতার মা সবটা শফিক সাহেবকে জানালো। শফিক সাহেব ঘটনাটি জানার পর ঠাস করে সোফায় বসে পড়লো আর অনুশোচনায় বলে উঠলো, আমার রাজনৈতিক ক্ষমতা থাকলেও কখনো কারো প্রতি অন্যায় করিনি কিংবা ক্ষমতার অপব্যবহার করিনি। আজ আমার দ্বারা নির্দোষ ছেলেটা এভাবেই শাস্তি পেল। হৃদিতার মা বলল, এখন এসব বলে কি হবে, যা হবার তো হয়ে গেছে। তারপর শফিক সাহেব বলল, হৃদিতা চল মা আমরা বরং রনির কাছে গিয়ে আমাদের ভুল স্বীকার করে নেই আর ক্ষমা চেয়ে নেই। হৃদিতা কান্না করতে করতে বলল, বাবা সেটার সুযোগও এখন নেই। কিছুক্ষণ আগে জানতে পারলাম ও কাউকে কিছু না বলে এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে গেছে। শফিক সাহেব তার মেয়ের কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে উঠল, শেষ পর্যন্ত ছেলেটা ক্ষমা চাওয়ার সুযোগটাও দিল না। আর এদিকে আমার আজ 2 দিন ধরে রাস্তায় ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিতে হচ্ছে। ঢাকা শহরে এত লোকজন, তারপরেও এখানে একজনকেও পরিচিত হিসেবে পেলাম না। তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে? না না, সেটা সম্ভব না। গ্রাম থেকে যখন চলে আসছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে। ভাবিনি কখনো এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। চায়ের দোকানের বেঞ্চে বসে এবার আনমনে চিন্তা করছিলাম। এমন সময় পিছন দিকে কেউ একজন রনি বলে ডেকে উঠলো। প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে, হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে। ব্যাস সেদিকে সাড়া না দিয়ে চা খেতে মনোযোগ দিলাম, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল। চা খাচ্ছি, এর মধ্যে পিছন দিক থেকে কাঁধে হাত রেখে কেউ একজন বলে উঠলো, কিরে কখন থেকে তোকে ডাকছি, শুনিস না কেন? আমি পিছন দিকে তাকিয়ে লক্ষ্য করতে আমার চোখ তো কপালে উঠে গেল। আরে এ তো তানভীর, স্কুল কালের ফ্রেন্ড। আল্লাহর অসীম দয়া, এই তানভীরে আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে। চিন্তামুক্ত হয়ে বলে উঠলাম, দোস্ত আমাকে একটা হেল্প কর প্লিজ। আজ 2 দিন ধরে ফুটপাতে থাকতে হচ্ছে। এই কদিন অনেক চেষ্টা করেছি কিন্তু বাসা ভাড়া করতে পারিনি। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। আল্লাহর রহমতে তোকে যখন পেয়ে গেছি তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে না প্লিজ দোস্ত। তানভীর বলল, কি ব্যাপার বলতো, তুই হুট করে ঢাকায় আসলি, এসে তারপরও আবার ফুটপাতে থাকছিস, সত্যি করে বলতো এই অসময়ে ঢাকা আসার কারণ কি? আমি বললাম, আসলে আমি ঢাকায় আসতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে। এই বলে গ্রামের পুরো ঘটনাটা বলে ফেললাম। তানভীর বলল, দুর্জয় তোকে নিয়ে এত বড় একটা গেম খেললো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি? আমি বললাম, চাইলে তার জালিয়াতি বের করতে পারতাম, কিন্তু মান সম্মান যা যাওয়ার সেটা তো আগেই শেষ। দুর্জয়কে দোষী সাব্যস্ত করলে তো আমার যে মান সম্মান ধুলোয় মিশে গেছে সেটা আর ফিরে আসতো না। তাছাড়া কাকা কাকিমা আমার আপন কেউ না, রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে। এটা জানার পর তো গ্রামে থাকা কোনো মুডই ছিল না, কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে আমাকে এমন কথা বলেছে যেটা মুখে আনাই পাপ। ব্যাস এরপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসবো। টিসি নিয়ে চলেও আসছি, কিন্তু থাকার কোনো ব্যবস্থা করতে পারছি না, যার দরুন আজ নিয়ে প্রায় 2 দিন ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিতে হচ্ছে। এখন যদি তুই আমাকে থাকার ব্যবস্থা করে দিস। না করিস না দোস্ত প্লিজ, তাহলে একটা মহাবিপদে পড়ে যাব, প্লিজ দোস্ত না করিস না। তানভীর বলল, আরে মামা এত চাপ নিবার কিছুই নেই। তাছাড়া তুই যে বিপদে পড়েছিস এ সময় তোকে হেল্প করতে পারলে নিজেকে অনেকটা প্রাউড ফিল মনে করব। যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে, কিন্তু তোকে তো আমি আর বিপদের মুখে ফেলে যেতে পারি না। আচ্ছা চল, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। আর হ্যাঁ, বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবি না। আমি বললাম, কেন?
তানভীর বলল, বাড়িওয়ালার মেয়েটাকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে যাবি, কিন্তু মেয়েটার আচরণ একদম ভালো না। যদি তার সামনে কোনো কারণবশত পড়তাম অকারণেই মিসবিহেভ করতো। তবে বাড়িওয়ালার মেয়েটা নাকি আগে এমন ছিল না, সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো। যখন এই প্রেম ভালোবাসার নামের শব্দে মেয়েটি প্রতারিত হলো, বেশ তখন থেকে ছেলেদেরকে একদমই সহ্য করতে পারে না। তাই তোকেও বলছি, বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবি তো দূরের বিষয়, তার সামনে যাবিই না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাব না। আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম বলেই তানবীরকে তার কারণ স্বরূপ পেয়ে গেলাম। নিশ্চয় আল্লাহর উপর বিশ্বাস রাখলে সে কখনো নিরাশ হয় না, তার প্রমাণ আজ পেয়ে গেলাম। তারপর তানবীরের সঙ্গে তার ভাড়া নেওয়া বাসায় চলে গেলাম। বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখেই তানবীরকে বলল, তোমার সঙ্গে ও কে? তানবীর বলল, আন্টি ও আমার বেস্ট ফ্রেন্ড রনি, গ্রাম থেকে এসেছে, এখানে আমার সঙ্গেই থাকবে। আর আন্টি ও যেহেতু আমার সঙ্গেই থাকবে, তার ভাড়াটাও আপনি মাস শেষে পেয়ে যাবেন, সমস্যা নেই। বাড়িওয়ালার স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে থাকতে পারে, কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিক মতোই দিতে হবে, নয়তো এই বাসা তাকে ছাড়তে হবে। তানবীর বলল, জি আচ্ছা আন্টি। প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না, কিন্তু তানবীরের সুপারিশ করায় বাড়িওয়ালা রাজি হয়েছে। যাই হোক, এখন একটু ঘুমানোর দরকার, ঘুমাতে যাব। এর মধ্যে তানবীর বলে উঠল, দোস্ত তোর ফোনটা দে তো। আমি বললাম, আমার ফোনে মনে হয় চার্জ নেই, বন্ধ হয়ে আছে। তানবীর বলল, আচ্ছা ঠিক আছে, ফোন চার্জে লাগা, দরকার আছে। তানবীরের কথা মতো ফোনটাকে চার্জে লাগিয়ে অন করতেই ডেভিল বইনে এই নাম্বার থেকে 1000টা প্লাস কল প্লাস মেসেজ আর ফোন এসে ভরে গেছে। প্রথম মেসেজ ছিল এমন, ভাই প্লিজ তুই বাড়িতে ফিরে আয়, তোকে ছাড়া পুরো বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে, ফিরে আয় না প্লিজ। মেসেজের শেষে কান্নার ইমোজি 2টা। তারপরের মেসেজটা ছিল, তোর জন্য বাবা মা তারা অনেক কান্না করতেছে, তাদের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট এই বাড়ি ফিরে আয়, জিদ করিস না প্লিজ। তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝগড়া না করলে পেটের ভাত হজমই হয় না। এখন তুই বাসায় নেই, দুদিনে কেমন জানি অন্ধকার নেমে এসেছে। বাবা মা তাদের মুখে কোনো হাসির আভা নেই, সবসময় বিষণ্ণতার ছাপ তাদের মুখে লেগেই থাকে। তুই তো এটাও জানিস, ওরা আমাকে না যতটুকু ভালোবাসে তার থেকেও দ্বিগুণ ওরা তোকে ভালোবাসে। তুই কি চাইলে পারবি না তোর সব রাগ অভিমান ফেলে আবার আমাদের কাছে ফিরে আসতে? মেসেজটা পড়ে চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়তে লাগলো। তারপর কোনো কিছু না ভেবে মেসেজটি রিপ্লাই দিলাম, সেটা আর সম্ভব না। আর হ্যাঁ, দয়া করে এই নাম্বারে ফোন কিংবা মেসেজ দিবেন না, এইটুকু লিখে ডেভিল বইনের নাম্বারে সেন্ড করলাম। বেশ সঙ্গে সঙ্গে অপাস থেকে কল আসতে লাগলো। কল কেটে দেবার পরও কল আসতে লাগলো। দেখে উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম। আমি বললাম, হ্যালো। তানিশা কান্না কান্না কণ্ঠে বলল, ভাই তুই কেমন আছিস? আমি বললাম, সরি, কে আপনার ভাই? ফোনে এভাবে কান্নাকাটি করছেন কেন? যদি কান্নাকাটি করতেই হয় তাহলে ফোন রেখে দিয়ে সারাদিন কান্নাকাটি করুন। ফোন রাখছি। ফোনের লাইনটা কাটতে চেয়েও কেন জানি কাটতে পারলাম না। নীরব শ্রোতাদের মতো চুপ হয়ে গেলাম। আর তানিশা অপাস থেকে বলতে লাগলো, তুই 2 দিন হয় বাড়ি ছেড়েছিস, আর 2 দিনের তোর শূন্যতা পুরো বাড়ি ভরে গেছে। আগে তো তোর জ্বালায় কোনো সিরিয়াল দেখতে পারতাম না, সারাক্ষণ ওই আইপিএল খেলা নয়তো মুভি দেখেছিস, তবুও আমাকে কিছু দেখতে দেসনি। এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবারই ঝগড়া লেগে গিয়েছিল, কিন্তু এখন সারাক্ষণ ওই সিরিয়াল দেখলেও আমাকে কেউ কিছু বলার মানুষটা নেই। এখন তাকেই শুধু খুব মিস করছি, প্লিজ চলে আয় না ভাইয়া। আমি নীরবে অপাস থেকে তানিশার কথা শুনছি। তানিশা আবার বলে উঠল, তুই না হৃদিতাকে অনেক ভালোবাসতি, সে তো তোকে এখন অনেক ভালোবাসে। এমনকি আমি আমার মা বাবাকে বলেছি তারা হৃদিতাকে তোর বউ করে ঘরে এনে দিবে। এবার তো ফিরে আয় ভাই। কি হলো, কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো। তানিশা হ্যালো বলতেই কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে সিমটা খুলে ফেললাম। এবং যে সিমটা ভাঙতে যাব অমনি তানবীর এসে বলতে লাগলো, আরে সিমটা ভাঙতেছিস কেন? দরকার পড়লে খুলে রেখে দে। এমনও তো হতে পারে সিমটা আবার তোর প্রয়োজন লেগে যাবে, তখন তো আবার সমস্যার সম্মুখীন হতে হবে। আমি মনে মনে বললাম, হ্যাঁ তাই তো, সিম ভেঙে ফেলার চেয়ে খুলে রাখাই ভালো। কখন কি প্রয়োজন পড়ে তা বলা খুব মুশকিল। এসব ভেবে সিমটা আর ভাঙলাম না, সযত্নে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ ফোনে ফেসবুক নিউজ ফিড ঘেটে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। নতুন জায়গায় দেখার কৌতূহলটা একটু বেশি, তাই কোনো বনিতা না করে ছাদ পর্যন্ত বিকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে আওয়াজ বলে উঠলো, এই ছেলে, তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে? আমি পিছনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এত দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা, মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে। তাহলে তানবীরের কথা ঠিক, ও যা বিবরণ দিয়েছিল এখন তো দেখছি তার থেকেও বেশি সুন্দরী। তারপর বলল, ওই হ্যালো, ছাদে আসার পারমিশন তোকে কে দিয়েছে শুনি? বাড়িওয়ালার মেয়েটি চিৎকার করে বলতে লাগলো। বাড়িওয়ালার মেয়ের চিৎকার মেরে বলাতে নিমেষেই ভাবনার বিচ্ছেদ ঘটে গেল এবং তার প্রতি উত্তরে বললাম, জি ইয়ে মানে আমি এখানে নতুন ভাড়াটিয়া। বাড়িওয়ালার মেয়ে বলল, তো ছাদে কেন আসছিস? আমি কিছু না বলে নিশ্চুপ হয়ে রইলাম। বাড়িওয়ালার মেয়ে আবার বলল, কি হলো, কথা বলছিস না কেন? আমি বললাম, সরি, ভুল হয়ে গেছে আমার, আর ছাদে আসবো না। বাড়িওয়ালার মেয়ে বলল, আমাদের বাসায় ভাড়া থাকবি ভালো কথা, কিন্তু ভুলেও আমার পারমিশন ছাড়া ছাদে আসবি না, কথাটি যেন মনে থাকে। আমি বললাম, জি আচ্ছা, মনে থাকবে। তারপর ওখানে আর কোনো কথা বললাম না। আমার জীবনে এই প্রথম একজনকে দেখলাম যে কারণ ছাড়াই মিসবিহেভ করলো। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আমাকে চিনে না জানে না, অথচ আমার সঙ্গে কিনা দুর্ব্যবহার করলো।
না, এই মেয়েটার কাছ থেকে দূরে থাকতে হবে, নয়তো কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। এদিকে তানিশার বাবা মাও ভালো নেই, যাকে ছোট করে কুলে পিঠে করে মানুষ করেছে, আর সে কিনা মান অভিমানে তাদের বাসা ছেড়ে চিরতরে চলে গেল। এই বিষয়টা তানিশার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তানিশাও বাড়িতে তার বাবা মায়ের মুখের বিষণ্ণতার প্রতিচ্ছবি লেগেই আছে, দেখে মন খারাপ হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা অবশ্য তার নিজের অপরাধ বলে মনে করে। আজ এই পরিস্থিতি এমনটা হতো না যদি সে ওইসব গালি না দিত, কিন্তু কি থেকে কি হয়ে গেল তানিশা কিছুই বুঝতে পারলো না। তবে তার এখনো অনুশোচনা হচ্ছে কেন সে তার ভাইকে এসব বলতে গেল। হৃদিতার ফ্যামিলি তো ইতিমধ্যে রনিকে খুঁজতে শুরু করে ফেলেছে ক্ষমা চাওয়ার জন্য। তারা যখন বুঝতে পারলো নির্দোষ একজন মানুষকে যে কিনা বিনা অপরাধে গ্রামবাসীর সামনে অপমান অপদস্থ সহ্য করলো, কিন্তু প্রকৃতপক্ষে সে অপরাধ করেইনি, তারপরও তাকে শাস্তি পেতে হলো, এটা যার সঙ্গেই হোক না কেন মেনে নিবার কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু রনি তো পরিস্থিতির শিকার, তার কোনো কথা গলা ফাটিয়ে বললেও কেউ শুনতো না। যখন গ্রাম ছেড়ে শহরে চলে গেল, তখন তাদের সামনে আসা সত্যটা প্রকাশিত হলো। সত্যটা জানার পর হৃদিতা সহ তার পরিবার অনেকটাই লজ্জিত আর অনুতপ্ত। অনুশোচনায় বারবার বিবেকে নাড়া দিয়ে উঠছে তাদের, কিন্তু তাদের এই অনুশোচনা এবং অনুতপ্ত সেটা এখন মূল্যহীন এবং আবেগ ছাড়া কিছু না। এবার গল্পের বর্তমানে ফিরা যাক। আমি তানবীরকে উদ্দেশ্য করে বললাম, দোস্ত বাড়িওয়ালার মেয়েটার নাম কি বলতো? তানবীর বলল, বাড়িওয়ালার মেয়ের নাম শুনে তুই কি করবি? আমি বললাম, আরে ভাব ধরছিস কেন, বলতে বলছি বল। তানবীর বলল, বাড়িওয়ালার মেয়ের নাম হচ্ছে আরোহী, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছে। আমি বললাম, দোস্ত তুই যা বলছিস একদম রাইট, দেখতে কিন্তু বলিউডের নায়িকাদেরও হার মানাবে, কিন্তু তার আচরণ একটু ভালো না। বিকেলে একটু ছাদে ঘুরতে গেলাম, তো আরোহী আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলো দোস্ত, যা বলার মতো না। তানবীর বলল, আমি আগেই বলেছিলাম বাড়িওয়ালার মেয়ে মানে আরোহীর সামনে পড়িস না, মেয়েটা কোনো ছেলেকেই সহ্য করতে পারে না। আমি তো প্রায় 3-4 মাস এখানে আসছি, ভুলেও তো তার সামনে পড়ি না। আরোহীর বিষয়ে আঙ্কেল আমাকে আগেই বলেছে। আচ্ছা বাদ দে এসব কথা, একটা কাজের কথা ছিল তোর সঙ্গে। আমি বললাম, কি কাজের কথা বল। তানবীর বলল, ঢাকা শহরে চলতে গেলে টাকার প্রয়োজন, কিন্তু তুই যদি কোনো কিছু না করিস তাহলে থাকা খাওয়া কোনোটাই হবে না। তাই বলছিলাম যে কোনো একটা চাকরির ব্যবস্থা কর, নয়তো আমার সঙ্গে পার্ট টাইম জব করতে পারিস, সেটাতে তোর খাওয়া দাওয়া শুরু করে বাড়ি ভাড়া পড়াশোনার খরচ সব ভালোই চলবে। আমি বললাম, দোস্ত আমার কোনো সমস্যা নাই, তাছাড়া তুই যে জব করছিস সেটাতে আমার ভাবাভাবির কোনো বিষয় নেই, তুই চাইলে কালকে আমাকে জবে জয়েন করিয়ে দিতে পারিস। তানবীর বলল, দোস্ত কিছু মনে করিস না, আসলে আমার সামর্থ্য নেই যে তোকে কদিন খাওয়াতে পারবো, এর জন্য বাধ্য হয়ে চাকরির কথাটা বলতে হলো। তুই আবার কথাটাকে অন্যরকম ভাবে দেখিস না প্লিজ। আমি বললাম, আরে দোস্ত কি সব আবুল তাবুল বলছিস, তুই আমার জন্য যতটুকু করেছিস এতেই অনেক। তাছাড়া বাস্তবতা কি জিনিস তা আমি ভালো করেই জানি, তুই আমাকে পার্ট টাইম জবটা নিয়ে দিতে চেয়েছিস এটাই অনেক। এছাড়া আমাকেও তো কদিন পর এমনি এমনি চাকরি করতে হতো। তানবীর বলল, আচ্ছা আমি তাহলে কালকে বসকে বলে তোর চাকরির বিষয়ে কনফার্ম করছি। তানবীর এই বলে ফোন বাহিরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ কথা বলে এসে বলল, দোস্ত নো টেনশন, তোর চাকরি হয়ে গেছে, আর হ্যাঁ কালকে গিয়ে কলেজের অ্যাডমিশনটা করিয়ে নিবি কেমন? আমি বললাম, ধন্যবাদ বন্ধু, আমি আসলে কল্পনাও করিনি ঢাকা শহরে এই অসময়ে এসে অ্যাটলিস্ট তোর কাছে এতটাও হেল্প পাবো। বাড়ি থেকে রাকিবের কথা ভেবে ঢাকায় রওনা দিয়েছিলাম এবং তার সাথে ওখানে গিয়েছিলাম। সে আমাকে আদর যত্ন করে খাওয়া দাওয়া করালেও যখন বললাম তোর এখানে 2 দিন থাকতে হবে, রাকিবের স্ত্রী আমার কথা শুনে রাকিবকে কি যেন একটা ইশারা করলো। তখন রাকিব নিমিষেই তার রং পাল্টাতে লাগলো এবং আমাকে তাড়ানোর বিভিন্ন রকমের বাহানা করলো। আমি তো আর ছোট বাচ্চা না যে তাদের ইশারায় কি বললো তা বুঝবো না। তারপর ওখান থেকে বাইরে চলে আসলাম। রাস্তায় ফুটপাতে 2 দিন নির্ঘুমে কাটাইতে হয়েছে, কারো কাছে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায়নি। তারপর তোকে দেখে এক বুক আশা নিয়ে সবটাই যখন তোকে বললাম, এটা শুনে তুই ঠিকই আমার পাশে দাঁড়ালি। ঢাকা শহরে উপকার করলে একমাত্র তুই করেছিস, তোর এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না দোস্ত। এইটুকু বলেই থেমে গেলাম। তানবীর বলল, আরে সবাই কি বন্ধুর বিপদে পাশে থাকতে পারে? পারে না তারা শুধু সুসময়ের বন্ধু। আজ তোর সময় ভালো, সব বন্ধুই তোর পিছনে ঝুঁকে পড়বে। যখন কোনো বিপদের সম্মুখীন হবি তখন বুঝতে পারবি কে তোর আসল বন্ধু। তাছাড়া রাকিবের বিষয়ে যেগুলো বললি এটা নতুন কোনো বিষয় না। আসলে এই ঢাকা শহরের মানুষজন, তারা আত্মীয় স্বজনরা তাদের বাসায় থাকবে সেটা তারা আশা করে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভালো মন্দ খাইয়ে বিদায় করে দেই। বেলা তাই হয়েছে। আচ্ছা যাই হোক, এখন রাত প্রায় 10টা বাজতে 10 মিনিট বাকি, খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, ওকে দোস্ত। তারপর রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমাতে গেলাম। চোখটা বন্ধ করলেও ঘুমের কোনো ভ্রুক্ষেপ নেই। বারবার শুধু কাকা কাকিমা আর তানিশা, তাদের কথা খুব মনে পড়ছে। ছোট থেকে তাদের ওখানে মানুষ হয়েছি, কখনো বুঝতেই দেয়নি আমি এতিম। যখন তানিশা বলল আমি তাদের রক্তের কেউ না, কথাটা শুনে আমি নিমিষেই সবকিছু কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল আমার। তানিশার কথাটা কি আদৌ সত্যি বলেছে নাকি মিথ্যা? মিথ্যা হতে যাবে কেন? কাকাই তো আর মিথ্যা বলবে না। তাছাড়া এতদিন ভেবে আসছিলাম তারা আমার আপন কাকা কাকিমা, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সবটাই যেন স্বপ্নের মতো বদলে গেল। ভালো থেকো তোমরা, তোমাদের আমি আমার মা বাবার মতোই ভালোবাসি, আর হয়তো তোমাদের ওখানে যাব না। এসব ভেবে যে কখন ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো তানভীরের ডাকে।
তানভীর বলল, দোস্ত উঠ, রেডি হয়ে নে, বস ফোন করেছিল, আজকেই তোকে নিয়ে যেতে বলেছে। আমি বললাম ওকে, রেডি হচ্ছি। তারপর তানভীরের সঙ্গে চলে গেলাম নতুন চাকরিতে। লক্ষ্য করলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট, এখানে সাধারণত বড় লোকেরাই আসে। রেস্টুরেন্ট দেখেই বোঝা যাচ্ছে এখানে বড় লোকদের কারবার। তানভীর একটা ভদ্রলোকের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলল, ওই লোকটাও আমাকে চাকরি দিতে অমত পোষণ করলো না। চাকরিটা হয়ে গেল। শেষে স্যালারি নির্ধারণ করলো 15,000 টাকা। এ দিয়ে মাশাল্লাহ আমার ভালোই চলবে, কোনো অসুবিধা হবে না। তানভীরকে আরেকবার ধন্যবাদ দিয়ে বললাম, দোস্ত চল হাজি বিরিয়ানি খাবো। তানভীর বলল, আমার কাছে টাকা নাই, আরেকদিন খাওয়া মনে। আমি বললাম, আরে ধুর, আমি তোকে খাওয়াবো। হাজার হোক চাকরি নিয়ে দিলি, ট্রিট তো তোর একটা প্রাপ্যই আছে, চল। রাতে বাহিরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হেঁটে আসতেই লক্ষ্য করলাম তালা ঝুলানো। এটা দেখে অবাক হয়ে তানভীরকে জিজ্ঞেস করলাম, তো গেটে তালাবদ্ধ থাকলে কি করে রুমে যাব? রাত তো 10টা বাজে নাই, এর মধ্যে তারা গেটে তালা লাগিয়ে ঝুলিয়ে দিল। তানভীর বলল, এই বাড়িওয়ালার মেয়ে আরোহী ইচ্ছা করে রাত 9টার সময় গেটের তালা লাগিয়ে দেয়। মেয়েটা বদমেজাজি প্লাস মিসকা শয়তানি। দোস্ত টেনশন করিস না, আঙ্কেলকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি। এই বলে তানভীর বাড়িওয়ালা আঙ্কেলের কাছে ফোন করে জানিয়ে দিল। কিছুক্ষণ পরেই বাড়িওয়ালা আঙ্কেল গেটে এসে বিনয়ের সুরে বলতে লাগলো, বাবারা তোমরা কিন্তু বিরক্ত হয় না প্লিজ। আরোহী মাঝে মধ্যে গেটে তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেয়। আমি বললাম, আচ্ছা আঙ্কেল, আরোহী এসব কেন করেন? আঙ্কেল বলল, আরোহী চায় না এই বাসায় কেউ ভাড়া থাকুক, তোমাদেরও বাসা ভাড়া দিতাম না, কিন্তু তানভীর আমার কাছে পূর্ব পরিচিত ছিল, যার দরুন তাকে আর না করতে পারিনি। আচ্ছা বাদ দাও এসব কথা, এই চাবিটা তোমাদের কাছে রাখো, মাঝে মধ্যে আরোহী যদি তালা লাগিয়ে দেয় তার ডুপ্লিকেট চাবি এইটা। আঙ্কেল এই বলে গেটের ওপাশ থেকে চাবিটা তানভীরের হাতে দিল, তারপর রুমে চলে গেলেন। পরদিকে রিদিতা বলল, তানিশা তোর ভাইয়ের খোঁজ কি এখনো পাসনি? তানিশা বলল, ও ছোট থেকেই একটু জেদি, যা বলে তাই করে। ও তোকে প্রপোজাল দিয়েছিল সেদিন, আর তুই রিজেক্ট করেছিলি। আমিও বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রচুর পরিমাণ জ্বালিয়েছি এবং মজা করে বলেছি, তোর এই খ্যাত মার্কা চেহারা কোনো মেয়েই তোকে ভালোবাসবে না, বুঝলি? আগে নিজের গেট আপ ঠিক কর, তারপর কাউকে প্রপোজাল দিস। সে আমার প্রতি উত্তরে শুধু এই কথাটাই বলেছিল, একদিন দিদিটাও আমাকে ভালোবাসবে, দেখে নিস। আর আমি যেটা বলি তা কিন্তু করে ছাড়ি, সেটা তুই ভালো করে জানিস। সেদিনের থেকে তোর পিছনে পিছনে কাঁঠালের আঠার মতো 2-1 বছর লেগে থাকলো, কিন্তু তুই তো কোনো রেসপন্স দিলি না। তাহলে একবার ভাব তার জিতটা কেমন। আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি, ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে, নয়তো মুভি দেখবে, তবুও আমাকে কিছু দেখতে দিবে না। টেবিলে খেতে বসলে আগে ওর দিকে দিতে হবে, তারপর সেন আমরা সবাই খেতে পারবো। এমন প্যারাই দিত সারাদিন। দিদা বিশ্বাস কর, মাঝে মধ্যে মনে হতো ও কেন আমাদের বাসা ছেড়ে চলে যাচ্ছে না। চলে গেলেই হয়তো একটু শান্তি পেতাম, কিন্তু ও এমন বিহেভ করতো যেন আমার আপন ভাই। তাছাড়া রনিও জানতো না যে ও এতিম। তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগে বলেছি সব, যে তুই আমাদের রক্তের কেউ না, অনেক জ্বালিয়েছিস, এবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা। ও তাই করলো, আমাদের ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু তার সব মেমোরিজ গুলো আমাদেরকে এখন এমন কষ্ট দিচ্ছে, সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এই বলে তানিশা চোখের পানি মুছে নিল। তানিশার কথা শুনে রিদিতার যেন হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। তার জন্য তো এসব ঘটেছে, এসব ভেবে রিদিতা নিজেই অনুতপ্ত হচ্ছে। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, তাহলে কি তোর ভাই গ্রামে আসবে না আর? তানিশা বলল, আর মনে হয় আসবে না। হৃদিতা কথাটা শোনা মাত্রই তার যেন নিমিষেই সব আশা শেষ হয়ে গেল। হৃদিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বপন করেছিল ঠিকই, কিন্তু তানিশার কথাতে সেটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। তারপরও কেন জানি তার অপেক্ষায় থাকবে হৃদিতা। মনে মনে এই সিদ্ধান্তে উপনীত হলো। এভাবে তাদের দিন কাটতে লাগলো। কথায় আছে না, দাঁত থাকলে কেউ দাঁতের মূল্য বুঝে না, তেমনি রনি চলে যাওয়াতে হৃদিতার ভালোবাসা একটু বেশি বেড়ে চলেছে। এদিকে হুট করেই শফিক সাহেব তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এই হৃদিতার মা, একটা খুশির খবর আছে। শফিক সাহেবের স্ত্রী বলল, কি বলো? শফিক সাহেব বলল, রেহেনা আফা আমাদের হৃদিতা মামুনিকে পছন্দ করেছে, বিয়ের কথাও বলেছেন। হৃদিতার মা বলল, ও তার মানে রেহেনা আফার ছেলে নিলয়ের সঙ্গে আমার মেয়ে হৃদিতার মামুনির বিয়ের কথা উঠেছে? শফিক সাহেব বলল, হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ রেহেনা আফা আমাকে ডেকে বাসায় নিয়ে গেল এবং খাবার পর্ব শেষ করে বলল, হৃদিতা মামুনিকে নাকি রেহেনা আফার পছন্দ হয়েছে, তাই হৃদিতা মামুনিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চাই। রেহেনা আফার কথা শুনে তার প্রত্যুত্তরে আমি শান্ত গলায় বললাম, আফা আমি আগে আমার মেয়েটার মত শুনি, তারপর আপনাদের জানাচ্ছি। এই বলে তাদের বাসা ত্যাগ করে বাসায় আসলাম। এখন বলো, নিলয়ের সঙ্গে আমাদের হৃদিতা মামুনিকে কেমন মানাবে? হৃদিতার মা বলল, নিলয় তো দেখতে শুনতে ভালো, কিন্তু তার আগে হৃদিতাকেও জানাও সে কি মত দেয়। শফিক সাহেব বলল, হ্যাঁ ভালো একটা কথা বলেছ, আগে হৃদিতাকে বলতে হবে। শফিক সাহেব তার স্ত্রী পারবিনার সঙ্গে এসব কথা আলোচনা করছে, এর মধ্যে হৃদিতা কলেজ থেকে ফিরল, কিন্তু মুখ ভার করে। শফিক সাহেব তার মেয়ের মুখটা দেখে বলে উঠল, হৃদিতা? হৃদিতা বলল, জি আব্বু বলো। শফিক সাহেব বলল, মা আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কিন্তু এখানে তোমার মত লাগবে, তাই তাহলে আমরা এগুলো বিষয়ে এগোতে পারবো। হৃদিতা বলল, আব্বু কি সিদ্ধান্ত নিয়েছ? শফিক সাহেব একটু হেসে বলে উঠল, সিদ্ধান্তটা হচ্ছে আমাদের হৃদিতা মামুনি তো এখন অনেক বড় হয়েছে, তার জন্য বিয়ের সম্বন্ধ আসছে, আর এখন তাকে বিয়ে দিয়ে আমাদের বাসা থেকে বিদায় দিতে যাচ্ছি। শফিক সাহেব কথাটি হেসে খেলে বললেও হৃদিতার মনে ইতিমধ্যে তুলপাড় শুরু হয়ে গেছে। এমনিতেই কলেজে তানিশার কথা শুনে হৃদিতার মন খারাপ হয়ে আছে, এর মধ্যে আবার তার বাবা এসব বলছে।
চলছে। হৃদিতা নিজেকে সামলে নিয়ে তার বাবাকে বলল, আব্বু যদি তুমি জোর করে কাউকে কারো কাছে বিয়ে দিয়ে দাও তাহলে তোমার মেয়েকে হারাবে, এইটুকু মনে রেখো। হৃদিতা এই বলে তার রুমে চলে গেল। শফিক সাহেব তার মেয়ের কথাগুলো শুনে থতমত খেয়ে পারভিন বেগমকে জিজ্ঞেস করলো, এই তোমার মেয়ের কি হয়েছে বলো তো? আমি শুধু বিয়ের ব্যাপারে একটু বললাম আর এতেই নাকি মেয়ে হারাবো, এটা কেমন কথা? হ্যাঁ, পারভিন বেগম বলল, আমার মনে হয় হৃদিতা কাউকে পছন্দ করে, এর জন্য বিয়ের কথা শুনেই রিয়াক্ট করতে শুরু করেছে। শফিক সাহেব কিছুটা চিন্তা নিয়ে বলল, হ্যাঁ সেটাই হবে হয়তো। অপরদিকে তানবীরের নতুন চাকরির সুবিধার জন্য তাকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তানবীর বেগে সবকিছু গুছগাছ করে নিচ্ছে। সেটা দেখে রনি বলে উঠল, আরে দোস্ত সবকিছু এভাবে গুছগাছ করে নিচ্ছিস কেন? তানবীর বলল, দোস্ত আমার চাকরিটা হয়ে গেছে, তোকে কিছুদিন আগে যে চাকরির কথাটা বলেছিলাম সেই চাকরিটাই হয়ে গেছে, এখন সেখানেই যেতে হবে। আমি বললাম, সেখানে মানে কোথায় যাচ্ছিস? তানবীর বলল, চিটাগাং। দোস্ত আঙ্কেলকে তোর কথা বলছি, তুই এখানেই থাকতে পারবি। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর তানবীর বলল, আরে বন্ধু মন খারাপ করিস না, চাকরির জন্যই তো যেতে হচ্ছে, তবে মাঝে মধ্যে তোর সঙ্গে ঢাকায় এসে দেখা করব। এখন আমাকে বাস স্টেশনে এগিয়ে দে। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। ঢাকা শহরে একটা মাত্রই বন্ধু পেয়েছিলাম, আজ সেও চাকরির জন্য ছেড়ে চলে যাচ্ছে। যার সঙ্গে সবকিছু শেয়ার করতাম, আজ থেকে সেটা আর হবে না। এসব ভাবতেই তানভীর কাঁধে হাত রেখে বলে উঠল, কিরে দোস্ত যাবি না? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ চল। এই বলে তানভীরকে বাস স্টেশনে নিয়ে গেলাম। তানভীরকে নতুন বাসে তুলে দিয়ে আসলাম। পিছন দিকে তাকিয়ে তানভীর বলে উঠল, দোস্ত ভালো থাকিস আর মাঝে মধ্যে ফোন দিস, ভুলে যাস না কিন্তু। আমি বললাম, না রে দোস্ত, তোকে ভুলবো না, তুইও ভালো থাকিস। এসব কথা শেষ করতে করতে গাড়ি স্টার্ট দিল। তারপর তানভীরকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আরোহী দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, তোর বন্ধু চলে গেল, তাহলে তুইও কেন বাসায় আটকে গেলি? তুইও চলে যেতি তোর বন্ধুর সঙ্গে। আরোহীর এমন কথার ধারা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কষে একটা থাপ্পড় মেরে দেই। কথায় আছে না, সব চাওয়া পাওয়া পূরণ হয় না, সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম। তারপর কোনো কিছু না বলে রুমে এক পা সামনে বাড়াবো, এমন সময় আরোহী পিছন দিক থেকে এমন একটা কথা বলল, শুনে নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম, এই আপনার কি মাথায় সমস্যা আছে? চেনা জানা নাই অপরিচিত লোকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানেন না? কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন? হ্যাঁ, এর কারণে আরোহীকে দেয়ালের সঙ্গে হাতটি চেপে ধরায় তার হাত লাল হয়ে গেছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আরোহী বলল, হাতটা ছাড় বলছি। আরোহীর কথায় রাগের ঘোর কাটলো এবং সরি বলে রুমে চলে আসলাম। এতদিন তানবীর থাকায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আজ যেই তানবীর চলে গেল, এই সুযোগে আরোহী দুর্ব্যবহার করতে শুরু করেছে। এখন এ বাসা ছেড়ে দিলেও তো রাস্তায় থাকতে হবে, আর এখানে থাকলেও আরোহীর দুর্ব্যবহার সহ্য করতে হবে। কি করব বুঝে উঠতে পারছি না। ওরদিকে আরোহীর মা বলল, আরোহী খেতে আই। আরোহী রেগে বলল, মা আজ আর খাবো না। আরোহী রেগে কথা বলাতে তার মা কিছুটা আঁচ করতে পেরে বলে উঠল, আরোহী রেগে আছিস কেন? কেউ কি কিছু বলেছে? আরোহী বলল, মন চাচ্ছে ওই বোধ ছেলেকে গিয়ে খুন করে ফেলি। কত বড় সাহস আমার হাত চেপে ধরে রাখে। এর প্রতিশোধ আমি ভালোভাবেই নিব। এমন টর্চার শুরু করব, এ বাসা থেকে 2 দিনেই পালিয়ে যেতে বাধ্য হবে। আরোহীর মা বলল, আরোহী ঠিক আছিস মা? আরোহী স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ ঠিকই তো আছি। আরোহীর মা আবার বলল, কখন থেকে কি যেন ভেবে যাচ্ছিস, কি ভাবছিস বলতো? আরোহী বিষয়টাকে ধামাচাপা দিয়ে বলে উঠল, কই কিছু না তো, তুমি খাবার রেডি করো গিয়ে, আমি খেতে যাচ্ছি। আরোহীর মা বলল, আচ্ছা ঠিক আছে খেতে আই। আরোহীর মা এইটুকু বলেই চলে গেল। আরোহী এমনিতে রনিকে সহ্য করতে পারে না, তার উপর আজ যে ঘটনা ঘটে গেল, এতে তো আরোহী আরো কেঁপে আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে আসলাম এবং কাল যে ঘটনা ঘটেছে সেটার জন্য কেমন জানি অনুশোচনা হচ্ছে। আরোহীর সঙ্গে কাল মিসবিহেভ করেছি, সেটা একদমই ঠিক করিনি। তাছাড়া আরোহী বদমেজাজি খিটখিটে, তা তো আর অজানা না। তানবীরের সঙ্গে ওই সেম ব্যবহার করেছে। যাই হোক, আরোহীর কাছে একসময় সরি বলে নিবনে। এসব ভেবে খাবারের পর্ব শেষ করে রুমে তালা লাগিয়ে যখন বের হতে যাব, এমন সময় আরোহী সামনে চলে আসলো এবং তার হাত দুটি পিছনে রেখে বলল, যাওয়া হচ্ছে শুনি। আজ হঠাৎ আরোহীর ভালো ব্যবহারটা শুনে মনটা নিমিষেই ভালো হয়ে গেল। হাসি মুখে তার কথার উত্তর দিলাম, এই তো কাজে যাচ্ছি। আরোহী বলল, আহ চাকরগিরি করতে যাচ্ছেন বুঝি? আরোহীর এমন কথার ধারা শুনে নিজে অনেকটা অপমানিত হলাম। সাত সকালে আরোহী এমন অপমান করে কথাটা বলবে সেটা আমি কল্পনাও করিনি। তারপর নিজেকে সামলে নিয়ে আরোহীর কথার জবাব দিলাম, কর্ম কোনোটাই ছোট না, তাছাড়া আমি যথেষ্ট সৎ টাকা উপার্জন করি, চুরি তো আর করি না। আরোহী বলল, চুপ, আরেকটা কথা বলবি না। কালের ঘটনা আমি কিন্তু একটুও ভুলিনি। তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আজ পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করতে পারেনি, আর তুই কিনা আমার হাত চেপে ধরেছিলি। আমি বললাম, কালকের ঘটনার জন্য সরি। একে তো তানবীর চলে গেল, তারপর আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিলেন। তো রাগের ঘুরে এসব করে ফেলেছি। সরি, আমার ভুল হয়ে গেছে। এখন প্লিজ আমার সামনে না দাঁড়িয়ে আমাকে কাজে যেতে দিন। এই বলে চলে আসতে যাব, তার মধ্যে আরোহী বলে উঠলো, এমন ভাব ধরে বলছিস যেন অফিসে যাচ্ছিস, স্টুডেন্টে গিয়ে তো মানুষের চাকরগিরি করবি। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম আর অপমানিত হলাম। মেয়েটা আমার পিছনে কেন যে লেগেছে। আরোহী বলল, কিরে সত্য কথা বলছি দেখে গায়ে লাগছে? আমি বললাম, আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার ব্যবহার একটুও ভালো না। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেনই না।
আর হ্যাঁ, ভালো আপনি আমার সঙ্গে কথা বলবেন না। আজ করে বাসায় ফিরলাম রাতে। রুমের তালা খুলে ফ্রেশ হয়ে নিজে কিছু খাবার জন্য ডিম ভাজি করে যখন এক লোক ভাত মুখে দেব, এমন সময় দরজার ওপাশ থেকে টকটক আওয়াজ আসলো। তারপর খাওয়া বাদ দিয়ে দরজা খুলে আমি তো অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে আছি। প্রায় এখানে 6 মাসের মতো আছি, আর কখনো আমার রুমের ধারে কাছেও আসেনি, বরং সবসময় আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আজ কিনা আমার জন্য টিফিন বক্সে খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরোহী বলল, ওই হ্যালো, আপনার জন্য মা খাবার পাঠিয়েছে, এই নিন। আমি বললাম, আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন? আরোহী বলল, হ্যাঁ, আমি তো নিয়ে আসলাম। আমি বললাম, আপনি তো আমাকে দেখতেই পারেন না, তাহলে আজ হঠাৎ খাবার নিয়ে আসলেন, তাই বলছিলাম আর কি। তুই বলল, এত কথা বলতে পারবো না, আপনি কি নিবেন নাকি চলে যাব? আমি বললাম, না থাক, আন্টি যখন পাঠিয়েছেন তো দিয়ে যান। খাবারের টিফিনটা আমার হাতে দিয়ে ভিড় করে বলল, এটা খেলেই বুঝতে পারবি কত ধানে কত চাল। আমি বললাম, কিছু বললেন? রোহি বলল, না কিছু না, খেয়ে নিন, ঠান্ডা হলে আর ভালো লাগবে না, সুতরাং এখনই খেয়ে নিন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে খেতে শুরু করলাম। খাবারের কিছুটা মুখে দিতেই মাত্রা ছাড়া ঝাল অনুভব করতে লাগলাম। মনে হচ্ছে মুখটা পুরো ছাই হয়ে গেল। খাবারটা টেবিলে রেখেই ওয়াশরুমে চলে গেলাম এবং অবিরাম পানি খেতে লাগলাম। এভাবে কিছুক্ষণ পর ওয়াশরুমে থাকার পর বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম। এর মধ্যে আরোহী সে বলতে লাগলো, কি খাওয়া শেষ? শয়তানি একটা হাসি দিয়ে কথাগুলো বলল। আরোহীর এই শয়তানি হাসি দেখে বুঝে ফেললাম যে কাজটা তারই। তারপরও আরোহীকে বললাম, আন্টি মনে হয় ঝাল একটু বেশিই দিয়ে ফেলেছে। আরোহী হেসে হেসে বলল, ভুল ভাবছিস, ঝাল তো আমি দিয়েছি, মা দেয়নি। আমি বললাম, আমি আগেই সন্দেহ করেছিলাম কাজটা আপনারই হবে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনার সঙ্গে আমার কিসের শত্রুতা? আরোহী বলল, শত্রুতা শুধু তোর সঙ্গে না, এ বাসায় যারা ভাড়া থাকবে তাদের সঙ্গেই এমন দুর্ব্যবহার করবো যাতে তারা এ বাসা ছাড়তে বাধ্য হয়। তো তোর সঙ্গে এত দুর্ব্যবহার করে তাড়ানোর চেষ্টা করছি, তারপরও কেন যাচ্ছিস না বলতো? আমি বললাম, আর কটা দিন সময় দিন, এখান থেকে সত্যি সত্যিই চলে যাব। তার আগে আমাকে তো আরেকটা বাসায় উঠতে হবে। অলরেডি বাসা খোঁজার মিশন শুরু করে ফেলেছি, বাসাটা পেয়ে গেলেই এখান থেকে চলে যাব। তাছাড়া আমারও এখানে ভালো লাগছে না। তুই বলল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় হ, নয়তো এমন দুর্ব্যবহার প্লাস অপমান করেই যাব। এভাবে আরোহী এক এক সময় এক একভাবে আমাকে তাড়ানোর চেষ্টা করেই চলেছে, কিন্তু আমি তো যাচ্ছি না। প্রকৃতপক্ষে আরোহীদের বাসায় থাকার ইচ্ছাটা একদম নেই, তারপরও আমার থাকতে হচ্ছে। বাসা পেলেই চলে যাব। এই মিসবিহেভ শুনতে আর ভালো লাগছে না। এভাবেই কেটে গেল 6টা মাস। একদিন বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল, আমাদের বাসাতেই থাকছো, অথচ তোমার সঙ্গে একটু আড্ডা দিব তারও সময় নেই। তুমি যখন আছো তখন আড্ডা দেওয়াই যাবে। আগে একটা কথা তোমাকে তো বলাই হয়নি। আমি বললাম, কি কথা আঙ্কেল? আঙ্কেল বলল, কাল আরোহীর জন্মদিন, এই উপলক্ষে প্রত্যেক বছরে অনুষ্ঠান করে পালন করি। এবার বছরেরও কোনো ব্যতিক্রম করব না ভাবছি। হ্যাঁ, এবার তুমি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে কেমন? আমি বললাম, জি আঙ্কেল, অবশ্যই থাকবো। দিন এই পুরো বাড়িটা ডেকোরেশনের লাইটিং এর আলোয় আলোকিত করে ফেলেছে, আর এদিকেও আরেকটা বাসা পেয়েছি, তাই ভাবছি আরোহীকে গিফটের সঙ্গে এটাও লিখে দিব, আর আমি তোমাদের সঙ্গে থাকছি না। আরোহীদের বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে, সব জায়গায় আত্মীয় স্বজনের জমজমাট হয়ে আছে। আরোহীকে আজ সাদা ড্রেসে পরীর মতো লাগছে। ও এমনিতেই অনেক সুন্দরী, তার উপরে আজ একটু সেজেছে, এতেই তাকে অনেক কিউট লাগছে। তো কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই আরোহীকে গিফট দিচ্ছে। আরোহীও হাসি মুখে তাদের গিফট নিচ্ছে। আমি গিয়ে আমার গিফটটা আরোহীর হাতে দিয়ে বললাম, এটা আপনার জন্য। আরোহী বলল, আমি কোনো ভাড়াটিয়াদের দেওয়া গিফট নেই না। আরোহী এই বলে সকলের সামনে আমার গিফটটি ফ্লোরে ছুড়ে দিল। তারপর বাড়ি ভর্তি মেহমান, তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আরোহী এমন কাণ্ডতে সবার সামনে আমাকে এভাবে ছোট করবে সেটা আমি কল্পনাও করিনি। বেশ কোনো কথা না বলে আমার রুমে এসে সবকিছু গুছগাছ করে নিলাম। আর এখানে থাকা সম্ভব না, কাল সকালেই এ বাসা ছেড়ে চলে যাব। আরোহী আমাকে তাড়ানোর জন্যই তো এসব করেছে, আমি বরং চলেই যাব। এইদিকে আরোহীর নিজের মধ্যে অনুশোচনা কাজ করছে। এতদিন রনিকে তাড়ানোর জন্য যাই করুক না কেন, কখনো সবার সামনে অপমান অপদস্থ করেনি, কিন্তু আজ যেটা করলো সেটা মোটেও ঠিক করেনি। তাছাড়া বাড়ি ভরা মেহমান, তারা আমাকে কি ভাববে? না, রনির সঙ্গে আমি মোটেও কাজটা ঠিক করিনি। আরোহী আনমনে এসব ভেবে যাচ্ছে, আর ভাবনার ইতি টেনে মেঘলা আরোহীকে ঝাঁকিয়ে বলে উঠল, কিরে, কেক কাটছিস না কেন? আরোহী বলল, হ্যাঁ কাটছি। আরোহীর জন্মদিনের অনুষ্ঠান এভাবেই শেষ হয়ে গেল, কিন্তু রনিকে তার ত্রিসীমানায় দেখা গেল না। আরোহী ভাবছে আবার সে বেহাদের মতো ফিরে এসে জন্মদিনে অংশগ্রহণ করবে। আরোহীর সে ধারণা ভুল প্রমাণিত হলো। তাকে আর জন্মদিনের অনুষ্ঠানের ধারে কাছেও পাওয়া গেল না। এবার একটু বেশি আরোহীর অনুশোচনা হতে লাগলো। অনুষ্ঠান শেষে যে যার মতো চলে গেল। আরোহী রুমে এসে বিছানায় গা ইলিয়ে দিতেই সেই গিফট ফেলে দেওয়ার দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিছুই ভালো লাগছে না। এসব ভেবে যাচ্ছে, আরোহী হঠাৎ দরজায় টকটক আওয়াজে দরজা খুলে লক্ষ্য করলো তার মা দাঁড়িয়ে আছে। তারপর আরোহী কিছুটা স্বাভাবিকভাবে বলে উঠল, মা কিছু বলবা? ফির মা বলল, ছেলেটার সঙ্গে তখন এই মিসবিহেভটা না করলেও পারতি। তাছাড়া আমি এটাও জানি কেন তুই এই ছেলেকে সহ্য করতে পারছিস না। আরে সব ছেলেরাই কিন্তু খারাপ হয় না, ভালো মন্দ মিলেই মানুষ। কিন্তু একজন তোর সঙ্গে ভালোবাসার চিট করেছে দেখে সব ছেলেদেরকে একই ভাববি, এটা কিন্তু ভুল। রনির কাছে গিয়ে সরি বলে নিস। এই কথাটা তখনই বলতাম, কিন্তু অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে দেখে কিছুই বলেনি। আরোহী শুধু নীরব শ্রোতাদের মতো তার মার কথা শুনছিল। বলার মতো কোনো ভাষা তার জানা নেই। কিছুক্ষণ পর আরোহী মনোহিত
করলো সরি বলে সবকিছু সমাধান করে নিবে, আর কখনো তার সঙ্গে মিসবিহেভ করবে না। সব ভেবে ছাদে চলে গেল একাকিত্ব থাকার জন্য। আরোহী সেখানে লক্ষ্য করলো রনি কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। ইতিমধ্যে তার কথা বলাও শেষ। পিছন ফিরে আরোহীকে দেখা মাত্রই কোনো কথা না বলে চলে যেতে ধরলো। এমন সময় আরোহী বলে উঠলো, রনি দাঁড়াও প্লিজ। উনি বলল, অপমান করবেন নিশ্চয়ই, ছাদে আমি আর আপনি ছাড়া কেউ নাই দেখছি। একটা কাজ করেন, যেখানে মানুষজন বেশি থাকবে সেখানে আমাকে অপদস্থ অপমান করবেন, সেটাই ভালো হবে। তো যাই হোক, একটা মানুষ তো কারো অপমান সহ্য করে থাকবে না, নিশ্চয়ই তো এটা ভাবছেন। আরোহী নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। বললাম, কালকেই আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। যদিও বাসাটা একটু আগেই পেয়েছিলাম আর সিদ্ধান্ত নিয়েছিলাম গিফটের মাধ্যমে আপনাকে বিষয়টা জানাবো, কিন্তু তার আগে আপনি সেটা না দেখেই ছুঁড়ে ফেলে দিলেন আর বাড়ি ভরা মেহমানদের সামনে আমাকে ছোট করলেন। আরোহী বলল, ছড়ি। বললাম, ছড়ি বলার কোনো দরকার নেই, সকাল হলেই এখান থেকে চলে যাব। এই বলে আমি সেখান থেকে চলে গেলাম। এদিকে আরোহী আমার চলে যাওয়ার কথা শুনে নিজের কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। সারা রাত আরোহী নির্ঘুম রাতে কাটিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে গেল, কিন্তু আজ রনিকে আর দেখতে পেল না। পর আগ্রহ নিয়ে তার রুমের দিকে যেতে লাগলো এবং রুমের তালা লাগানো দেখে রীতিমতো অবাক হয়ে গেল। সাত সকালে তালা লাগানো দেখে আরোহী তার মাকে জিজ্ঞেস করলো, মা, রনির রুমে তালা লাগানো কেন? আরোহীর মা বলল, রনি কাল রাতেই এই বাসা ছেড়ে অন্য বাসায় উঠেছে। আরোহী অনেকটা অবাক হয়ে বলল, কি, রাতেই চলে গিয়েছে? আরোহীর মা বলল, হ্যাঁ রে মা, রনি এসে আমাকে বলল যে তুই নাকি কোনো ভাড়াটিয়ার থাকুক সেটা চাস না, সেজন্য রনি চলে গেল। যদিও আমি রনিকে বলেছি, বাবা তুমি থাকো, সমস্যা নাই, আমি আরোহীকে বুঝিয়ে বলবো। সে আমার প্রত্যুত্তরে শুধু বলল, আন্টি সমস্যা নেই, আরেকটা রুম ম্যানেজ করে ফেলেছি, যেখানে আমার বন্ধুরাও আছে, তো সেখানেই যাচ্ছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, গত মাসের ভাড়াটা নিন। এই বলে বকেয়া বাসা ভাড়া পরিশোধ করে সে চলে গেল। চাইলে আটকাতে পারতাম, কিন্তু তোর কথা ভেবে রনিকে আর আটকালাম না। আর হ্যাঁ, বাসা ভাড়া দেওয়া টোটাল বন্ধ করেছি। এখন থেকে ওই রুমটা তালা লাগানোই থাকবে। আশা করি এবার নিশ্চয়ই খুশি হয়েছিস। রোহিত তার মার কথার উত্তর না দিয়ে রুমের দরজা আটকে বিছানায় গায়ে ইলিয়ে দিতেই থেকে কয়েক ফোঁটা নুনা জল গাল বেয়ে পড়তে লাগলো। আর সেটা কেন পড়তে লাগলো সে উত্তর আরোহী কোনোভাবেই মিলাতে পারছে না। অপরদিকে আরোহী মেয়েটা সত্যি অনেক সুন্দর, কিন্তু তার যদি আচরণ ভালো থাকতো তাহলে হয়তো এতদিনে তাকে ভালোবেসে ফেলতাম। তো তার যে ব্যবহার, এতে কোনো ছেলেই তাকে ভালোবাসবে তো দূরের বিষয়, তার ধারে কাছেও ঘেসবে না। তাছাড়া আমি কেন এসব ভাবছি? ওদের বাসা ছেড়ে এখানে আসাই তো আমার একটা বিষয় ভালোই হয়েছে, কেউ আমাকে অপমান অপদস্থ করতে পারবে না। কিন্তু এই বাসা থেকে আরোহীদের বাসা বেশি একটা দূরের না, মাঝে মধ্যে অকারণেই দেখা। আর দেখা হলেই বাকি, ওর সঙ্গে তো আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই যে দেখা হলে খারাপ লাগবে। এভাবে রনির ছন্ন ছাড়া জীবন কাটছে। কথায় আছে না, সময় যখন খারাপ যায় তখন সব দিকে যায়, তেমনি রনির সময় তাই হচ্ছে। যাকে 2টা বছর ভালোবেসে গেল সেও তাকে বুঝতে পারলো না, ভুল বুঝে ইফটিজিং এর শাস্তি দিল। যাদেরকে আপন ভেবে আসছে তারাও মুখের উপর বলে দিয়েছে তারা রক্তের কেউ না। এই পৃথিবীতে মানুষজনের আনাগোনা বেশি থাকলেও এর মধ্যে তার আপনজন নাই বললেই চলে। একদিক থেকে রনির একাকিত্ব জীবন ভালোই চলছে, কষ্টের হলেও সেটাকে আর কষ্ট বলে কিছু মনে করে না। এখন সবকিছুতেই যেন তার মানানসই হয়ে উঠেছে। এখন তার একটা লক্ষ্য, পড়ালেখা শেষ করে ভবিষ্যতে ভালো কিছু করবে, এরকম চিন্তা ভাবনায় সে নিজেকে নিয়োজিত করে ফেলেছে। চলুন তাহলে এবার বর্তমান গল্পে আসা যাক। কলেজে এডমিট হলেও তেমন একটা কলেজে যাওয়া হয়নি, তো রেডি হয়ে কলেজে চলে আসলাম। এডমিট হওয়ার 2 মাস পর আজ কলেজে আসলাম। চারিদিকে কলেজ মেন্টরদের আনাগোনা দেখে ভালো লাগা কাজ করছে। তারপর প্রিন্সিপাল স্যারের কক্ষে গিয়ে দেখা করতে গিয়ে স্যারকে সালাম দিলাম এবং স্যার সালাম নিয়ে বলে উঠলো, কি ব্যাপার রনি, 2 মাস আগে এডমিট হয়েও গেলা, অথচ 2 মাসের মধ্যে একদিনও কলেজে আসলা না, আজ কি ভেবে এসেছো? আমি বললাম, স্যার আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে চিনবেনই না, এখন তো দেখছি আমার কথা ঠিকই আপনার মনে আছে। এর বলল, এত সহজে যদি ছাত্রদের চেহারা ভুলে যাই তাহলে তো আমার প্রতিষ্ঠান অল্পতেই লাটে উঠবে। সুতরাং আমি আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না যে অল্পতেই ছাত্রদের কথা ভুলে যাব। তাছাড়া আমার স্মৃতিশক্তি এখনো অনেক ভালো আছে, যাকে একবার দেখি তাকে দ্বিতীয়বার চিনতে অসুবিধা হয় না। এখন থেকে তোমাকে কিন্তু নিয়মিত ক্লাসে আসতে হবে, তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার বেশি একটা কিন্তু সময় নেই। আমি বললাম, জি স্যার, অবশ্যই আসবো। কলেজে প্রথম দিন ক্লাসে বেশ কয়েকটা বন্ধু পেয়ে গেলাম। প্রথম দিন ক্লাসে ভালো মজা হলো। শেষে রাস্তায় এসে ফোনে নিউজ ফিড দেখছিলাম, হঠাৎ পরিচিত কণ্ঠ আমার নাম ধরে ডেকে উঠলো। নিউজ ফিড দেখা বাদ দিয়ে তার দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 2 মাস পর আরোহীর সঙ্গে এভাবে কলেজে দেখা হবে সেটা কখনোই আশা করিনি। নিশ্চয়ই আরোহী এই কলেজেই পড়ে। ধুর, ও পড়লেই কি বা না পড়লেই কি, ওর সঙ্গে কথা না বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো, কেমন আছেন? আমি আরোহীর কথাতে কোনো রেসপন্স না করে চলে আসতে যাব তো আমার পথ আটকে আরোহী বলে উঠলো, সেদিন আপনার চলে যাওয়ার কথা শুনে কেন জানি নিজের চোখে জল আটকাতে পারিনি। নিজেকে অনেক অপরাধী বলে মনে হয়েছে। আমার জন্মদিনে আপনার সঙ্গে মিসবিহেভ না করলে হয়তো আমাদের বাসা থেকে এভাবে নিশ্চয়ই আসতেন না। আমি বললাম, আমাকে তাড়ানোর জন্যই তো উঠে পড়ে লেগেছিলেন, এখন আপনাদের বাসা ছেড়ে চলে আসছি, এতে তো খারাপ লাগার কোনো কথা না। আরোহী বলল, আমার একটা ভুল ধারণার জন্য আপনার সঙ্গে মিসবিহেভ করেছি, সেই ভুলটি এখন বুঝতে পেরেছি। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আরোহী বলল, আপনি চাইলে আবার আমাদের বাসায় থাকতে পারেন, আমার কোনো সমস্যা নাই। এবার আমি কথা দিচ্ছি আপনার সঙ্গে আর কোনো মিসবিহেভ করব না।
আমি বললাম আপনি পারেনও বটে। আপনার কি মনে হয় এই মিষ্টি মাখার কথা বলেই আমি আপনার ওখানে চলে যাব? কখনোই না। আপনাকে বলেছিলাম না, আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার এই চেহারার মতো যদি আচার ব্যবহারটা ভালো হতো তাহলে হয়তো আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করতো, কিন্তু আপনি তো এরকম না, তার উল্টো। আরোহী আনমনে বলে উঠলো, আপনি চাইলে সবকিছু বদলে ফেলবো। আমি বললাম আমি চাইলে বদলাবেন মানে? আরোহী আমার কথার উত্তর না দিয়ে বলল, আমরা কি সবকিছু ভুলে বন্ধুত্বের সম্পর্ক বানাতে পারি না? আমি বললাম না। আরোহী বলল, কেন? আমি বললাম আমি আমার একাকিত্ব জীবনেই ভালো আছি, এখানে কারো বন্ধুত্বের দরকার নেই। আরোহী বলল, আমার উপর রেগে এসব বলছেন তাই না? তাছাড়া কলেজের সব ছেলেরাই কিন্তু আমার সঙ্গে বন্ধু করতে চাই, কিন্তু তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করি না। আচ্ছা ঠিক আছে, আমি আগে আপনার সঙ্গে যা অন্যায় করেছি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন আপনার সঙ্গে যা মিসবিহেভ করেছি তার জন্য আমি সত্যি অনেক লজ্জিত এবং অনুতপ্ত। প্লিজ আমাকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করে নিন আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আরোহী দুহাত জোর করে মিষ্টি মুখে কথাগুলো বলল। আমি আরোহীর কথা শুনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আরোহী আবার বলল, আমাকে ক্ষমা করবেন না তাই তো? অনেকের কাছেই শুনেছি ক্ষমা করে দেওয়া কিন্তু একটা মহৎ কাজ, আপনি কি এই মহৎ কাজটি করবেন না? আরোহীকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। এই মেয়েটি এক এক সময় এক এক রূপ ধারণ করে দেখছি। আগে যখন তাদের বাসায় থাকতাম তখন তো অকারণে মিসবিহেভ করতো, আর এখন এসব মিষ্টি মাখা কথা বলে আমাকে কেন জানি নিমিষেই গলিয়ে ফেলছে। আনমনে এসব ভাবতেই আরোহী বলে উঠলো, আমাকে কি মাফ করা যায় না? আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আরোহী বলল, কি হলো বলেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। এই বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুধু আরোহীর কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আগে তো আমাকে সহ্য করতেই পারতো না, আর এখন তাদের বাসা ছেড়ে চলে আসাতে এতেই তিতা মিষ্টি লাগতে শুরু করেছে দেখছি। রাতে এসব চিন্তা ভাবনা করে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। মাঝরাতে স্বপ্নের ঘুরে দেখতে লাগলাম কাকিমাকে সাদা কাফনে খাটে করে কেউ যেন নিয়ে যাচ্ছে। আমি পিছন দিক থেকে তাদেরকে দেখে কান্নায় ভেঙে পড়ে বারণ করে বলছি, আমার কাকিমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমি থাকতে কাকিমাকে কোথাও নিয়ে যেতে দিব না। কেউ আমার কথা কানেই নিচ্ছে না। তারপর কোনো উপায় না পেয়ে জোরে কাকিমা বলে চিৎকার মারতেই ঘুম ভেঙে গেল। আমার রুমমেট জয় পাশে এসে বলতে লাগলো, ভাই আপনি ঘুমের মাঝে কাকিমা বলে হঠাৎ চিৎকার দিলেন, নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছেন। আমি বললাম, ভাই পানি হবে একটু? বলা মাত্রই সামনে এক গ্লাস পানি নিয়ে এলো। তারপর পানিটুকু খেয়ে জয়কে বললাম, হ্যাঁ ভাই, অনেক বড় একটা দুঃস্বপ্ন দেখেছি। আসলে এই পৃথিবীতে আমার আপনজন বলতে আমার কাকা কাকিমা, তারাই আমাকে আদর যত্নে বড় করেছেন। আজ প্রায় 1 বছর হয়ে গেল তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। জয় বলল, তাদেরকে ছেড়ে ঢাকা শহরে পড়ে আছেন কেন? আমি বললাম, সে এক লম্বা কাহিনী। জয় বলল, বলেন না ভাই, কি কাহিনী? আমি বললাম, এখন না ভাই, আরেকদিন সময় নিয়ে বলবো নে। তারপর জয় বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আমি অবশ্যই আপনার গল্পটা শুনবো। এখন আপনার ঘুমের প্রয়োজন, ঘুমিয়ে পড়েন। আমি বললাম, বাকি রাতটুকু ঘুমাতে আর পারলাম না। ফজরের আজান শুনে বিছানা থেকে উঠে অজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম। কতদিন আগে যে নামাজ পড়তে গিয়েছিলাম তার ঠিক এখনো মনে নেই। নামাজ শেষ করে আল্লাহর কাছে মোনাজাতে বললাম, হে আল্লাহ, তুমি আমার কাকা আর কাকিমাকে ভালো রেখো। তারা হয়তো আমার রক্তের কেউ না, তারপরেও তারা আমার আপনজন। তারা যে অবস্থায় থাকুক না কেন ভালো থাকে যেন। এইটুকু বলে সংক্ষিপ্ত মোনাজাত পরে মসজিদের বাইরে চলে আসলাম। ইতিমধ্যে বাইরের সূর্যের আলোয় রক্তিম হয়ে উঠেছে। বাসায় এসে কেন জানি মনে হলো কাকিমার সঙ্গে কথা বলা দরকার। পুরাতন সিমটা ওপেন করে ফেললাম। এর আগেও অনেকবারই ওপেন করেছি, কিন্তু তাদের কোনো ফোন দেওয়ার ইচ্ছা হয়নি। কিন্তু আজ দিতে হচ্ছে, তো তানিশার কাছে ফোন দিলাম। 2-1 বার রিং হওয়ার পর তানিশা ফোনটা রিসিভ করেই বলল, হ্যালো, কে বলছেন? আমি বললাম, কাকিমার কাছে ফোনটা দেন। আমার কণ্ঠ শুনেই তানিশা বলল, ভাই তুই কেমন আছিস? কতদিন ধরে তোর নাম্বারে কল দিয়েছি তার কোনো হিসাব নেই, কিন্তু প্রতিবারেই ফোন বন্ধ দেখায়। ফোনটা কেন বন্ধ করে রেখেছিস বলতো? তানিশা একসঙ্গে অনেকগুলো কথা বলে উঠলো। তারপর তানিশার কথার উত্তরে বললাম, আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। এখন যদি কাকিমার কাছে ফোনটা না দেন তো কথা না বাড়িয়ে লাভ নেই, ফোনটা রাখছি। কিছুটা রেগেই কথাগুলো বললাম। তারপর তানিশা বলল, মাকে ফোন দিচ্ছি, তবুও ফোন রাখিস না। কাকিমার হাতে ফোন দিবার পর কাকিমা কান্না করে বলে উঠলো, বাবা কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালোই, তোমরা কেমন আছো? কাকিমা বলল, তুই কি আমাদের ভালো রেখেছিস? আমি নিশ্চুপ হয়ে রইলাম। কাকিমা আবার বলল, বাবা অনেকদিন তো বাইরে থাকলি, এবার চলে আয় না বাপ, তোকে ছাড়া বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে। কাকিমার কথা শুনে আমি কোনো জবাব না দিয়ে নিশ্চুপ হয়ে রইলাম। কাকিমা বলল, তোকে খুঁজতে তোর কাকাই ঢাকা পর্যন্ত খুঁজে আসছে, কিন্তু তোর কোনো সন্ধান ও পাইনি। কোথায় আছিস আর কি করছিস কিছুই জানতে পারিনি। বাবা আমাকে বল না তুই কোথায় আছিস? আমি বললাম, সরি কাকিমা, সম্ভব না। ছোট থেকেই তোমাদেরকে অনেক বিরক্ত করে আসছি, তাই এখন ভাবছি বাকি জীবনে একাকিত্বই কাটিয়ে দিব। তাছাড়া আমার তো কোনো অধিকার নেই তোমাদের ওখানে থাকবো। হাজার হোক আমি তো তোমাদের রক্তের কেউ না। আমার কথাটা শোনা মাত্রই কাকিমা কান্নায় ভেঙে পড়লো। তারপর বলল, তোকে ছোট থেকে বড় করেছি এসব শোনার জন্য? আমি জানি তোর একটু জিদ বেশি, এর জন্য কি তুই আমাদের ছেড়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবি?
তুই হয়তো আমাদের ছাড়া ভালো আছিস, কিন্তু আমরা তোকে ছাড়া ভালো নেই, সেটা বুঝিস না? কাকিমার কথা শুনে আমি আবারও চুপ করে থাকলাম। কাকিমা আবার বলল, বাবা তুই আর জিদ করে বাহিরে থাকিস না, তোকে ছাড়া সত্যি আমরা ভালো নেই। এভাবেই কাকিমার সঙ্গে ফোনে কথা বললাম। পরিশেষে বললাম, কাকিমা ভালো থেকো আর নিজের যত্ন নিও, রাখছি। এটুকু বলেই কাকিমা বলল, তানিশা তোর সঙ্গে কথা বলতে যাচ্ছে, কথা বল। কাকিমা এই বলে তানিশার হাতে ফোনটা দিল। তানিশা হ্যালো বলা মাত্রই ওপাশ থেকে লাইন কেটে দিল। তানিশা মন খারাপ করে তার মাকে বলতে লাগলো, মা ও আমার সঙ্গে কথা না বলেই ফোন কেটে দিল। আজ প্রায় 1 বছর পর ফোন দিল, অথচ আমার সঙ্গে কথাই বলল না। কাকিমা বলল, থাক মা, মন খারাপ করিস না, তুই বোন হয়ে ওকে অনেক বাজে কথা বলেছিস দেখেও ও তোর উপর অভিমান করে আছে, আজও কথা বলল না এজন্যই। ইতিমধ্যে তানিশা কান্না শুরু করে ফেলেছে। তানিশার কান্না দেখে তার মা সান্ত্বনা দিতে দিতে বলল, আবার যখন ফোন দিব তখন রনিকে বুঝিয়ে বলবো যেন তোর সঙ্গে কথা বলে। পাগলি মেয়ে, ভাইয়ের জন্য যখন এতই খারাপ লাগছে তো সেদিন কেন ঝগড়া করতে গেলি? তানিশা কান্না করে বলল, মা আমার ভুল হয়েছে, এবার ফিরে আসলে কখনো ওর সঙ্গে আর ঝগড়া করব না। অপরদিকে আমি মনে মনে ভাবতে লাগলাম, তানিশার সঙ্গে একটু কথা বললে হয়তো ভালো হতো। পাগলিটা নিশ্চয়ই আমার আচরণে কষ্ট পেয়েছে, পেলেই বা কি, বেঁচে থাকলে ওর সঙ্গে কথাই বলবো না। আজও তার বলা বাজে কথাগুলো আমার কানে ভাসে। এসব ভাবছি, এর মধ্যে মেসেজের শব্দে ধ্যান ভেঙে গেল। তারপর মেসেজটি ওপেন করে পড়তে লাগলাম। কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো নেই, পরিবার ছাড়া কজনেই বা ভালো থাকতে পারে। সেদিক থেকে তুমিও ভালো নেই সেটা আমি জানি। তোমার 2 বছরের ভালোবাসাটা আমি বুঝতে পারিনি। কি করব বলো? যখন তোমাকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখন ওই যে দুর্জয় আমাদের মাঝে এমন একটা দেয়াল তৈরি করবে সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। মাঝখানে তোমাকে শুধু ভুল বুঝে গেলাম, জানি না ক্ষমা করবে কিনা, তারপরও বলবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার সঙ্গে না বুঝে অন্যায়টা করে ফেলেছি। বিশ্বাস করো, সত্যটা জানার পর তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আব্বু অনেক অনুশোচনায় ভুগছেন। প্লিজ এবার গ্রামে ফিরে আসো, জিদ করো না, আমি তোমার অপেক্ষায় থাকবো। কথাগুলো ফোনেই বলতাম কিন্তু সাহস পাচ্ছিলাম না, তাই মেসেজে বললাম। মেসেজটা পরে কেমন জানি ঘোরের মধ্যে পড়ে গেলাম। আজ সিমটা ওপেন করতে অচেনা নাম্বার থেকে কে এসব মেসেজ দিচ্ছে? হৃদিতা নয় তো? কৌতূহলবশত সেই নাম্বারে কল দিলাম। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে যখন হেলো শব্দটি আসলো তখন বুঝতে আর বাকি রইল না কে এটা। তারপর কথা না বলে দ্রুত লাইন কেটে দিলাম, আর ওপাশ থেকে অবিরাম কল আসতেই লাগলো। এক পর্যায়ে সিমটাই অফ করে রেখে দিলাম। এখন হয়তো হৃদিতার সামনে সত্যটা প্রকাশ হয়েছে, এর জন্য আমাকে খুঁজছে তার ভুলের ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু আমি তো তাকে ক্ষমা করব না। গ্রামবাসীর সামনে আমাকে অনেক অপমান অপদস্থ করেছে, আর সেটা এত তাড়াতাড়ি কিভাবে বলি? একটা সময় হৃদিতাকে অনেক ভালোবাসতাম, ওকে নিয়ে স্বপ্নও ছিল, কিন্তু বর্তমানে হৃদিতার প্রতি একটু অনুভূতি জেগে নেই। সবগুলোকে মেরে ফেলেছি। যে কিনা অল্পতেই ভুল বুঝে, সত্য মিথ্যা বাছাই না করেই ভুল বুঝে। তারা শতবার ক্ষমা চাইলেও আমার কাছ থেকে কখনো সেটা পাবে না। সত্যটা জানার পর হয়তো হৃদিতা আমাকে পাগলের মতো খুঁজছে। আফসোস আমাকে পায়নি। আজ সত্যি তাদের কর্মকাণ্ড দেখে অনেক খারাপ লাগছে। যাই হোক, হৃদিতা আমাকে যত যাই করুক না কেন তাকে কখনো ক্ষমা করব না। আর ভালোবাসার কথা জানতে চাচ্ছেন তো, সেটা সেদিনই শেষ। এখন নতুন করে হৃদিতার প্রতি কোনো অনুভূতি জন্ম নেয়নি, আর নিবেও না। এইভাবে দিনকাল কাটতে লাগলো। কিন্তু কদিন ধরে লক্ষ্য করছি আরোহী আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গর্বে দেখে উঠে পড়ে লেগেছে। যতই তাকে এড়িয়ে চলি ততই পিছু লেগে থাকে। সেদিনের ঘটনা, ক্লাস শেষ করে জুবাইরের সঙ্গে কলেজের মাঠে আড্ডা দিতেছিলাম। আরোহী হুট করে সামনে এসে বলল, এই আপনার সমস্যা কি? যখনই আমাকে দেখেন তখনই এড়িয়ে চলে যান কেন? আরোহীর কথার উত্তর না দিয়ে জুবাইরকে বললাম, চললাম রে বন্ধু, এখানে আর ভালো লাগছে না। এই বলে সেখান থেকে চলে আসতে যাব, তার আগেই আরোহী আমার পথ আটকিয়ে বলল, খুব ভাব হয়েছে আপনার, তাই না? আমি কিছুটা রেগে বললাম, সামনে থেকে সরো। আরোহী বলল, এমন করছেন কেন? বন্ধুত্বের সম্পর্ক তো করতে বলেছি, এতে কি সমস্যা? আমি বললাম, সবার সঙ্গে বন্ধুত্ব করলে যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া আপনি আমার পিছনে এত উঠে পড়ে লেগেছেন কেন? আমি কি কোনো সেলিব্রিটি পার্সন যে আমার সঙ্গে বন্ধুত্ব করতেই হবে? আরোহী বলল, আপনি তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব করবেন না? আমি বললাম, না। আরোহী বলল, আপনি যদি রাজি না হন তাহলে কিন্তু লোকজনের হাতে গণপিটুনি খাওয়াবো। আমি কিছুটা হেসে বললাম, কিভাবে? আরোহী চিৎকার মেরে বলতে লাগলো, দাঁড়ান দেখাচ্ছি। আরোহী বলল, কে কোথায় আছো? আমাকে এই বখাটে ছেলের হাত থেকে বাঁচাও। এই রে, সেরেছে। আরোহী যেভাবে লোকজন ডাকতে লেগেছে, আমার তো হাড্ডি গুড্ডি মার খাইয়ে এক করে ফেলবে। না, একটা ব্যবস্থা করতেই হবে। আরোহী বলল, কে কোথায় আছো? আমাকে এই বখাটের হাত থেকে রক্ষা করো। আমি বললাম, প্লিজ থামুন, নয়তো লোকজন এসে গেলে মহাবিপদে পড়ে যাব। আরোহী আরো ফাজলামো করে বলতে লাগলো, রাজি না হলে বলতেই থাকবো। কেউ কোথায় আছো জলদি এখানে আসো প্লিজ। আমি একটু রেগে বললাম, থামতে বলছে কিন্তু। আরোহী বলল, না থামবো না, কে কোথায় আছো চলে আসো। কথাটা বলতেই ঠাস করে আরোহীর গালে থাপ্পড় মেরে দিলাম। বেশ, আরোহী আমার দিকে এক পলক তাকিয়ে ছোট বাচ্চাদের মতো এ করে কান্নায় বলল, আপনি আমাকে থাপ্পড় মারলেন? আমি বললাম, সরি, আসলে আমি বুঝতে পারি নাই থাপ্পড়টা এত জোরে লাগবে। এই সেরেছে। আরোহী যেভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছে, একে কিভাবে চুপ করাবো?
আরোহী কান্না করতে করতে বলল, আমি থানায় গিয়ে আপনার নামে মামলা করব, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। আমি বললাম, প্লিজ এসব মামলা টামলা করেন না, দরকার পড়লে আপনি আমাকেও থাপ্পড় মারতে পারেন। আরোহী বলল, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আর আপনাকে তো আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। আরোহী লক্ষ্য করলো তার এসব কথা বলাতে সে ভয়ে চুপসে গেছে। সেটা দেখে আরোহী আরো একটু অভিনয় করে বলেছে, আমি বললাম, কি মুশকিল, আপনি তো আমাকে রাগিয়ে দিলেন, নয়তো কি আর আপনাকে থাপ্পড়টা মারতাম। আরোহী বলল, আমি এখনই থানায় যাচ্ছি আপনার নামে কেস করতে, দাঁড়ান। আমি বললাম, এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরোহী ভাব দেখিয়ে বলল, কেন থানায়? আমি বললাম, ইয়া মানে নিজেদের ফ্রেন্ডলি দুষ্ট মিষ্টির চর থাপ্পড়ের জন্য কি থানায় যেতে হবে? দরকার পড়লে আপনিও আমাকে মারতে পারেন, তবুও এসব থানা পুলিশে যায়েন না। এইদিকে আরোহী এসব কাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারছে না, তবুও নিজের হাসি চেপে রেখে বলছে, আমি আপনার কোনো কথা শুনছি না। জেলের ভাত যখন পেটে পড়বে, তাছাড়া পুলিশ মামু তো পিটুনি দেওয়ার জন্য আছেই, তখন বুঝবেন থাপ্পড় মারার কেমন শাস্তি। আমি বললাম, আমরা তো একই কলেজে পড়ি, তো সেই হিসাব অনুযায়ী আমরা ফ্রেন্ড হই না, একটু ভুল করে ফেলেছি, তাই বলে থানায় যাবেন? আচ্ছা ঠিক আছে, চলুন, আমি আপনার সঙ্গেই থানায় যাব। তারপর আরোহী বলল, হ্যাঁ তাই চলুন। আমি বললাম, আপনি আমার হাত ধরলেন কেন? আরোহী বলল, থানায় যাবার আগেই যদি পালিয়ে যান। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলুন। তারপর আরোহীর সঙ্গে তাল মিলিয়ে যেতে লাগলাম। এই সেরেছে, আরোহী তো সত্যি সত্যি আমাকে থানার দিকে নিয়ে যাচ্ছে, না একটা ব্যবস্থা করতেই হবে। আমি বললাম, ইয়ে মানে আমরা কি সত্যিই থানায় যাচ্ছি? আরোহী নিজের মধ্যে হাসিটা চেপে বলল, হ্যাঁ অবশ্যই। আমি বললাম, ইয়ে মানে আজ না গেলে হয় না? আরোহী বলল, ও আচ্ছা, আপনি তাহলে আজ যাবেন না কাল যাবেন? আমি বললাম, হ্যাঁ কালকেই যাব। এবার আমি আসি। তড়িঘড়ি করে চলে আসতে যাব, বেশ সামনে 2 পা ফেলতে আরোহী ফিক করে হেসে উঠল। এই মুহূর্তে আরোহী তো হাসার কথা না, তাহলে হাসছে কেন? বিষয়টি জানতে পেছন দিকে তাকাতেই আমি যেন বেকুব বনে গেলাম। এই মেয়ে তো দেখছি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমি বললাম, এই আপনি হাসতেছেন কেন? আরোহী বলল, আপনি এত বোকা কেন? হ্যাঁ? আমি বললাম, আমি আবার কি করলাম? আরোহী বলল, থানার কথা শুনে আপনি তো রীতিমতো ভালোই ভয় পেয়ে গেছেন দেখছি। আমি বললাম, ইয়ে মানে কই ভয় পাচ্ছি? আরোহী বলল, ভয় না পেলে তুতলিয়ে কখনো কথা বলতেন না। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আরোহী বলল, থাক, আপনার নামে কোনো মামলা টামলা করব না। অনেকটাই খুশি হয়ে আমি বললাম, সত্যি বাঁচালেন আমাকে। আরোহী বলল, ওহ, তার মানে আপনি সত্যি সত্যি থানা পুলিশে যেতে ভয় পান? আমি বললাম, বর্তমান যুগে থানা পুলিশ শুধু মেয়েদের কথাই শুনে। আপনি যদি একটু বানিয়ে পুলিশের কাছে আমার নামে নালিশ করতেন, তাহলে তো আমার পিঠে 1000টা লাঠিচার্জ পড়তো। আরোহী বলল, সরি অভিনয়টা করার জন্য, কিন্তু আপনাকে ভয় পাওয়ার অবস্থায় দেখতে ভালো লাগছিল, এর জন্য বিষয়টা ভালোভাবে করতে হলো। আমি বললাম, আপনি ভালোই অভিনয় করতে পারেন, আমি তো সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম। আরোহীর সঙ্গে এইভাবে বন্ধুত্বটা হয়ে যায়, আপনি থেকে তুই সম্পর্কে রূপান্তরিত হলো। প্রথম আরোহী যে খারাপ আচরণ করত, এ দেখে ভেবেই নিয়েছিলাম ও হয়তো ভালো আচরণ করতে জানে না। যখন বন্ধুত্বের সম্পর্ক হলো, তখন বুঝতে পারলাম তার মাঝে ভালো রূপটাও আছে। আরোহীর সঙ্গে বন্ধুত্ব হয়ে একদিক থেকে ভালোই হয়েছে, কথা বলার মতো একটা মানুষ হয়েছে। আরোহী একদিন জিজ্ঞেস করলো, গ্রাম থেকে ঢাকা শহরে কেন আসছি? আরোহী বলল, আচ্ছা তুই হুট করে ঢাকায় আসলি কেন? আমি বললাম, এতদিনে এটা জিজ্ঞেস করছিস? আরোহী বলল, হ্যাঁ, এখন বল কেন ঢাকায় এসেছিস? আমি বললাম, শুন তাহলে, আজ থেকে 1 বছর আগের ঘটনা। শুরু থেকে সবটা আরোহীকে বলে ফেললাম। সবটা শোনার পর আরোহী বলল, তোর জীবনে এত বড় একটা গল্প লুকিয়ে আছে, কখনো আমাকে তো একবার এগুলোও বলিসনি। আমি বললাম, অতীতের ঘটনাগুলো স্মরণ করলে খারাপ লাগা কাজ করে, খুব কষ্ট হয়। আগের কথাগুলো ভাবলে এর জন্য ঘটনাটি চেপে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা বারবার সামনেই চলে আসে। কথাগুলো বলতেই চোখে পানি জমে গেল। আরোহী এ দেখে বলল, সরি রে, অতীতের কথাগুলো জানতে চেয়ে তোর কষ্টটা বাড়িয়ে দিলাম। আমি বললাম, সমস্যা নাই। আরোহী বলল, আচ্ছা চল রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। তারপর রেস্টুরেন্টে গিয়ে বসতেই পিছন দিক থেকে এক বৃদ্ধ লোক বলে উঠলো, বাবা কেমন আছো? বৃদ্ধ লোকটিকে দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছি। কে উনি?